is defined to be 1/12 of the mass of C12 atom. C12 অ্যাটমের মাসটাকে তাহলে আমরা যদি ইউনিফাইড মাস ইউনিটে রিপ্রেজেন্ট করি কত হবে? ন্যাচারালি ইট উইল বি 12U। দেখো ডেফিনিশনটাকে যদি আরেকটু নিউমেরিক্যালি স্পেল আউট করা হয় কিরকম দাঁড়ায়, এই যে 1 ইউনিফাইড মাস ইউনিট সমান কত? 1 ইউনিফাইড মাস ইউনিট হচ্ছে 1/12 টাইমস দি মাস অফ 1 C12 অ্যাটম। একটা C12 অ্যাটমের মাস কত হবে? আমরা জানি C12 অ্যাটমের মানে মাস নাম্বার দেখতে পাচ্ছ কত? 12। কাজেই যদি অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের কথা কনসিডার করি, C12 এর অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাটমের কথা যদি কনসিডার করা হয়, তার মাসটা কত হবে? 12 গ্রাম বা 12 × 10⁻³ কেজি। সেটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দাও। এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে মাস অফ 1 C12 অ্যাটম। ওকে, তার 1/12 সেটাই হচ্ছে ইউনিফাইড মাস ইউনিট। এই এটাকে যদি ভেঙে দেখো কত হবে? 1.66। এই ডিজিটগুলোকে মনে না রাখলেও হবে। হ্যাঁ, এই ডিজিটগুলোকে মনে না রাখলেও হবে, আমাদের ক্যালকুলেশনে এই আপ টু সেকেন্ড ডেসিমাল প্লেস মাথায় রাখলেই হবে আর কি। হ্যাঁ, 1.66 × 10⁻27 কেজি। এটাই হচ্ছে ইউনিফাইড মাস ইউনিটের ডেফিনিশন। আচ্ছা, আরেকটা ইউনিট আমরা কনভেনশনালি ইউজ করে থাকি, এন্ড দ্যাট ফলোজ ফ্রম দি মাস এনার্জি ইকুইভ্যালেন্স। আমরা জানি যে E = mc²। কাজে ইট ইজ পসিবল টু এক্সপ্রেস সাম মাস ইন টার্মস অফ দি এনার্জি ইউনিট। এখন এই এনার্জি ইউনিটটাও কিন্তু এখানে তোমার আমরা যেগুলোর সাথে পরিচিত জুল বা আর্গ এইরকম ইউনিটে রিপ্রেজেন্ট করা হয় না। রাদার আমরা এখানে মেগা ইলেকট্রন ভোল্ট ইউনিটে রিপ্রেজেন্ট করে থাকি। নিউক্লিয়ার এনার্জি লেভেল, হ্যাঁ, বা তোমার নিউক্লিয়াসের মাস, নিউক্লিয়াসের কম্পোজিশন, কনস্টিটিউয়েন্ট, প্রোটন বা নিউট্রন, এদের মাস, এইগুলোকে সব মেগা ইলেকট্রন ভোল্ট ইউনিটেও রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তাহলে ডেফিনিশনটা কি? ইলেকট্রন ভোল্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দি এনার্জি গেইনড বাই ওয়ান ইলেকট্রন while being accelerated to a potential difference of 1 volt. একটা ইলেকট্রনকে যদি আমরা 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে অ্যাক্সিলারেট করি, তাহলে এই ইলেকট্রনটা কতটা কাইনেটিক এনার্জি গেইন করবে, সেটাই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্টের ডেফিনিশন। তাহলে সিম্পলি যদি জুলের টার্মে লিখি কি রকম হবে? 1 ইলেকট্রন ভোল্ট মানে 1 ইলেকট্রনিক চার্জ মাল্টিপ্লাইড বাই 1 ভোল্ট, that is 1.6 × 10⁻⁹ joule. You can express it in the unit of mega electron volt. Just multiply this by a factor of 10⁶. So 1 mega electron volt is simply 1.6 × 10⁻⁻13 joule. হ্যাঁ, এটাই হচ্ছে তোমার 1 মেগা ইলেকট্রন ভোল্টের ডেফিনিশন। তো এই নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা এনার্জি গুলো দেখবো। নিউক্লিয়াসের যে এনার্জি লেভেল থাকে সেইগুলো সব এইরকম মেগা ইলেকট্রন ভোল্ট অর্ডারের হয়। হ্যাঁ, তারপরে তোমার নিউক্লিয়াসের মাসগুলোকে যদি এরকম এনার্জি ইউনিটে রিপ্রেজেন্ট করি, তাহলে MeV/c² এরকম ভাবে বলতে পারি। হ্যাঁ, রুলটা দেখো, রুলটা কি রকম? E = mc²। তার মানে m সমান কত? E/c²। বুঝতে পারছো? তাহলে মাসের আরেকটা ইউনিট এরকম ভাবে বলা যেতেই পারে মেগা ইলেকট্রন ভোল্ট পার c²। অনেক সময় পার c²টা বলা হয় না, এমনি সিম্পলি মেগা ইলেকট্রন ভোল্ট এইরকম ইউনিটই বলা হয়। এই আমরা করতে পারি এই ইউনিফাইড মাস ইউনিটটার ইকুইভ্যালেন্ট এনার্জিটা কত এটা ক্যালকুলেট করতে পারি। জাস্ট ইউজ দিস রিলেশন m × c²। m × c², c ইউ নো 3 × 10⁸ মিটার/সেকেন্ড। c²টাকে এরকম ভাবে লেখা হয়েছে। আর এইটা কি? ইউনিফাইড মাস ইউনিট। ইউনিফাইড মাস ইউনিট সেটাকে কেজি ইউনিটে বসানো হয়েছে 1.66 × 10⁻27। এইটাকে আমরা ওই 10⁻13 × 1.6 এত জুল দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে এই জিনিসটা কি? মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। কনভার্সন ফ্যাক্টরটা হচ্ছে 931.5 MeV। এরকম কনভার্সন অনেক জায়গাতে আমাদের নিউমেরিক্যাল প্রবলেমস করতে গিয়ে কাজে লাগবে। ইউনিফাইড মাস ইউনিটকে যদি এরকম এনার্জি ইউনিটে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে উই উইল ইউজ সাচ কনভার্সন ফ্যাক্টর। 1U = 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এবার আসা যাক কনস্টিটিউয়েন্ট অফ অ্যাটমস। হ্যাঁ, অ্যাটমের কনস্টিটিউয়েন্ট কি এটা আমরা জানি যে অ্যাটমের কনস্টিটিউয়েন্ট হচ্ছে এরকম ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন ওয়াজ ডিসকভার্ড বাই জে থমসন। ইলেকট্রনের এই প্রপার্টি গুলোকে এখানে দেওয়া রয়েছে। দেখছো যে ইলেকট্রনের মাসগুলোকে, এক মিনিট, ইলেকট্রনের মাসগুলোকে ডিফারেন্ট ইউনিটে কেমন হয় সেইটা এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ,
ডিফারেন্ট ইউনিটে ইলেকট্রনের মাস কেমন হয় এগুলো বলা আছে। যেমন তোমার কেজি ইউনিটের ভ্যালুটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। ইউনিফাইড মাস ইউনিটের ভ্যালুটা হচ্ছে 0.00055 ইউ। আর মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ার এই ইউনিটের ভ্যালুটা হচ্ছে 0.511 এমইভি পার সি স্কোয়ার। হ্যাঁ, সবগুলোই মনে রাখার দরকার নেই, তুমি যে কোনো একটা এতে মনে রাখলে অন্যটা কনভার্সন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে। হ্যাঁ, ইলেকট্রনের মাসটা তো খুব কাজে লাগে, কেজি ইউনিটেও মাথায় রাখলে ভালো হয়। আর এই মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ার এই ইউনিটেও যদি মাথায় রাখতে পারো তাহলে সুবিধা হয় আর কি। হ্যাঁ, বিভিন্ন ক্যালকুলেশন এগুলো ফ্রিকোয়েন্ট কাজে লাগে। Next, proton was discovered by Goldstein in 1917. Proton discovery history আছে, তোমরা ইন্টারেস্টেড হলে পড়তে পারো। That's a long history in fact. But it is believed that Goldstein discovered proton. It's having a mass 1.673 into 10⁻⁻27 kg. ইউনিফাইড মাস ইউনিটে যদি বলি, রাফ ক্যালকুলেশনের জন্য প্রোটনের মাসটাকে আমরা 1 ইউ হিসাবে ট্রিট করতে পারি। রাফ ক্যালকুলেশনের জন্য প্রোটনের মাসটাকে 1 ইউ হিসাবে ট্রিট করতে পারি। হ্যাঁ, নিউট্রন ওয়াজ ডিসকভার্ড বাই চ্যাডউইক মাচ লেটার ইন 1932। এবং এর মাসটাও দেখতে পাচ্ছ অলমোস্ট ইকুয়াল টু দি মাস অফ দি প্রোটন, বাট ইট ইজ স্লাইটলি হেভিয়ার দেন দি মাস অফ প্রোটন। হ্যাঁ, প্রোটন মাসের থেকে কিছুটা হেভিয়ার। এর যে মাসটা এখানে ইউনিফাইড মাস ইউনিটে দেখতে পাচ্ছ, যদি রাফ ক্যালকুলেশনের জন্য করলে আমরা এখানেও কিন্তু 1 ইউ এরকম ভাবে ট্রিট করব। হ্যাঁ, রাফ ক্যালকুলেশনের পারপাসে 1 ইউ হিসেবে ট্রিট করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এই এতগুলো ডিজিট জুড়ে দেয়া রয়েছে, বুঝতে পারছো, মানে ইউনিফাইড মাস ইউনিটে তোমার 6 ডেসিমাল প্লেস পর্যন্ত ফিগারটাকে দেয়া রয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছো যে 6 ডেসিমাল প্লেসে যে ফিগারটা রয়েছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা পরে যখন নিউক্লিয়ার রিঅ্যাকশন করব, নিউক্লিয়ার রিঅ্যাকশনের কিউ ভ্যালু ক্যালকুলেশন করব, সেখানে কিন্তু এটা দেখতে পাবো যে কতটা ইম্পর্টেন্ট এই ফ্যাক্টরটা। এটাই। হ্যাঁ, এরপর তোমার পার্টিকেল গুলো চার্জ কে বোঝানো রয়েছে। ইউ নো ইলেকট্রন হ্যাজ নেগেটিভ চার্জ, এগুলো সব ইন দি ইউনিট অফ ইলেকট্রন চার্জ -e +e। আর নিউট্রনটা নিউট্রাল পার্টিকেল, চার্জটা 0। আর এদের প্রত্যেকের একটা ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। আমি এটাতে একটু পরের দিকে আসবো। এইরকম প্রত্যেকটা পার্টিকেলের এক একটা করে ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। এইটাকে যদি আমরা এই রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ইউনিটে বলি, in terms of reduced Planck constant, এই ভ্যালুগুলো কত হয়? in terms of reduced Planck constant, intrinsic spin angular momentum of electron, proton, neutron is equal to h cross by 2. এখানে যে স্পিনটা বলা হচ্ছে সেটা in the unit of h cross, এখানে যে চার্জটা বলা হচ্ছে সেটা in the unit of e। আচ্ছা, এবার এই নিউক্লিয়াসের কনস্টিটিউয়েন্ট গুলোকে নিয়ে আরেকটু ডিটেইলে ইনফরমেশন দেওয়া রয়েছে। আমি প্রথমেই বললাম ইট ওয়াজ ডিসকভার্ড বাই 1917 বাই গোল্ডস্টাইন, কিন্তু এটা না অ্যাকচুয়ালি তোমার অনেকটা আগেই ডিসকভার্ড হয়েছিল, কিন্তু তখন এই প্রোটন নামকরণটা হয়নি। ইন 1886 ইট ওয়াজ অবজার্ভড বাই গোল্ডস্টাইন অ্যাজ H+, এটাকে H+ হিসাবে অবজার্ভ করা হয়েছিল। and it was identified in other nuclei. পরবর্তীকালে রাদারফোর্ড এইটার নামকরণ করেন as proton. আচ্ছা, you know that proton accounts for the atomic number. Proton accounts for the atomic number. একটা নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে তার অ্যাটমিক নাম্বারটা তত বড় হবে, এবং এই অ্যাটমিক নাম্বারটাই এলিমেন্টের যে কেমিক্যাল প্রপার্টিজ সেইগুলোকে ডিফাইন করে। তো এটা একটা হেভিয়ার সাব অ্যাটমিক পার্টিকেল। এরকম আমরা ফিজিক্সে অনেক ফান্ডামেন্টাল পার্টিকেলস এর আইডিয়া পাবো। হ্যাঁ, তার মধ্যে এখানে 3টে পার্টিকেলস এর সাথে তোমরা পরিচিত হচ্ছ, নিউট্রন, প্রোটন বা ইলেকট্রন। এগুলো সব সাব অ্যাটমিক পার্টিকেলস, তবে এটা কিন্তু মাচ হেভিয়ার অ্যাজ কম্পেয়ার টু ইলেকট্রন। দেখতে পাচ্ছ ইলেকট্রনের থেকে প্রায় 2000 টাইমস লার্জার এর মাস। তারপর ইট ক্যারিজ ইলেকট্রিক চার্জ, খুব সাধারণ জিনিস। ইট হ্যাজ সাম চার্জ রেডিয়াস 0.84 to 0.87 ফেমটোমিটার। ইট হ্যাজ সাম ইন্ট্রিনসিক ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। হ্যাঁ, প্রোটনের একটা ডাইপোল মোমেন্টও আছে।
সেই ডাইপোল মোমেন্টটা ইজ স্মলার দেন দিস 5.4 into 10 to the power minus 24 ইলেকট্রন সেন্টিমিটার, ইলেকট্রন মানে ইলেকট্রনিক চার্জ আর কি, হ্যাঁ, ইলেকট্রনিক চার্জ সেন্টিমিটার। অর্থাৎ তুমি যদি এটাকে কুলম্ব সেন্টিমিটার ইউনিট এক্সপ্রেস করো, ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই দিস ফিগার বাই 1.6 into 10 to the power minus 19। আগের স্লাইডে আমি বললাম যে প্রোটন ক্যারিজ অ্যান ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্যাট ইজ ইকুয়াল টু h প্লাস বাই 2, এবং এই জন্য প্রোটনকে আমরা ফেরমিয়ন হিসেবে ট্রিট করি। যে সমস্ত পার্টিকেল গুলোর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম h প্লাস বাই 2 তাদেরকে ফেরমিয়ন বলা হয়, হ্যাঁ, এবং এরা ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্স ফলো করে। তারপর প্রোটনের ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে। তোমরা এর কথা তো শুনেছো, আগের দিনকে বলছিলাম কি তোমাদের বোর ম্যাগনেটনের কথা, বোর ম্যাগনেটন তোমাদেরকে কি বলছিলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ, এদেরকেও একই জিনিস পড়াচ্ছি। সেমিস্টার 5-এও তোমার এইগুলোই একটু রিভিউ করতে হচ্ছে ওদের ডিএসসি কোর্সটার জন্য। EH ক্রস বাই 2m E, এইটা হচ্ছে তোমার ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ দি ইলেকট্রন ইন দি অ্যাটম। হ্যাঁ, অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন গুলো রয়েছে তার ম্যাগনেটিক মোমেন্টটা এরকম বোর ম্যাগনেটন অর্ডারের হয়। একইভাবে যেহেতু প্রোটনটা একটা চার্জ পার্টিকেল, কাজেই এই প্রোটনের সাথেও কিন্তু একটা ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, প্রোটনেরও একটা ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে, বাট দিস ইজ সেভারাল অর্ডার, মানে ফিউ অর্ডার ম্যাগনিটিউড স্মলার অ্যাজ কম্পেয়ার টু দি বোর ম্যাগনেটন। এক্ষেত্রে ভ্যালুটা কত হয়? 2.8 ইন্টু মিউ এন, 2.8 ইন্টু মিউ এন, যেখানে মিউ এনটা EH প্লাস বাই 2mp। এইটাকে আমরা বলে থাকি নিউক্লিয়ার ম্যাগনেটন। হ্যাঁ, মিউ এন ইজ কল্ড দি নিউক্লিয়ার ম্যাগনেটন। কিছুই নয়, একই রকম জাস্ট এক্সপ্রেশনটা, শুধুমাত্র মাস অফ দি ইলেকট্রন ইজ রিপ্লেসড বাই দি মাস অফ দি প্রোটন EH প্লাস বাই 2mp। এর ভ্যালুটা কি ইভ্যালুয়েট করতে পারি? টু হ্যাভ এজ 5.057 into 10 to the power minus 27 জুল পার টেসলা। আচ্ছা, পরে তোমরা এলিমেন্টারি পার্টিকেলস পড়বে, সেখানে স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্সের একটা বেসিক আইডিয়া দেওয়া হবে। সেখানে দেখতে পাবে যে এখন তোমার প্রোটনটা, যেটাকে আমরা ফান্ডামেন্টাল পার্টিকেল হিসাবে এখানে ট্রিট করছি, এখানে ফান্ডামেন্টাল পার্টিকেল হিসাবে স্টাডি করছি, ইট ইজ নট ফান্ডামেন্টাল ইন দ্য সেন্স দ্যাট ইট ইজ কম্পোজড অফ মোর ফান্ডামেন্টাল পার্টিকেলস। হ্যাঁ, এটা কিন্তু আরো ফান্ডামেন্টাল পার্টিকেল দ্বারা কম্পোজড। একটা প্রোটনের যদি আমরা কম্পোনেন্ট গুলোকে দেখি, কনস্টিটিউয়েন্ট গুলো দেখি, তাহলে দেখবো ইট ইজ কম্পোজড অফ 3 কোয়ার্টস। 3টে কোয়ার্ট রয়েছে। কোয়ার্ট গুলো কি কি? একটা হচ্ছে তোমার ডাউন কোয়ার্ট আর দুটো হচ্ছে আপ কোয়ার্ট। এটা পরে তোমরা পড়বেই আর কি। হ্যাঁ, এইগুলোই আর কি কিছু প্রিলিমিনারি ইনফরমেশন রিগার্ডিং দি পার্টিকেল প্রোটন। Neutron, about neutron, it was discovered by Chadwick in 1932, and you know it contributes to the mass number of the atom. It has no role in determining the atomic number. কাজেই chemical property-টা কেমন, সেই chemical property-টার ক্ষেত্রে কিন্তু নিউট্রনের কোনো রকম contribution নেই। It is a heavier subatomic particle. এটা ইনফ্যাক্ট প্রোটনের থেকেও হেভিয়ার। আমি যেটা আগে বলছিলাম, টিপিক্যালি ভ্যালুটা হচ্ছে 1.008665 ইউ, ইলেকট্রিক্যালি নিউট্রাল, বাট ইট হ্যাজ সাম ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এর যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট দ্যাট ইজ লেস দ্যান 2.9 into 10 to the power minus 26 ইলেকট্রন সেন্টিমিটার। এর মতোই তোমার প্রোটনের মতোই এরও কিন্তু একটা ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে। প্রোটনের যেমন ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট দেখেছিলাম, এখানে নিউট্রনেরও একটা ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দ্যাট দি নিউট্রন, দো ইট ইজ এ নিউট্রাল পার্টিকেল, ইট ক্যারিজ সাম ম্যাগনেটিক মোমেন্ট। নিউট্রনটা নিউট্রাল পার্টিকেল, ইলেকট্রিক্যালি নিউট্রাল পার্টিকেল, এটা নেট কোনো রকম চার্জ নেই, কিন্তু এর একটা ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে। আমরা দেখেছি ম্যাগনেটিক মোমেন্টের অরিজিনটা কি? ম্যাগনেটিক মোমেন্টের অরিজিন হচ্ছে ইলেকট্রিক চার্জ। কাজেই একদম যদি আমরা ব্রডার ভিউতে দেখি, তাহলে এটাই এক্সপেক্ট করবো যে কোন একটা ইলেকট্রিক্যালি নিউট্রাল পার্টিকেল, একটা ধরো ফান্ডামেন্টাল পার্টিকেল যেটা ইলেকট্রিক্যালি নিউট্রাল, তার কোনো রকম ম্যাগনেটিক মোমেন্ট থাকার কথা নয়, ইনফ্যাক্ট ডাইপোল মোমেন্টও থাকার কথা নয়। এখানে দেখতে পাচ্ছ ম্যাগনেটিক মোমেন্ট আছে। তাহলে এটা emphasizes the fact that it is not fundamental, it is composed of
চার্জ পার্টিকেলস। প্রোটনের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রোটনটা কি এরকম দুটো ইউ কোয়ার্ক আর একটা ডি কোয়ার্ক দ্বারা কম্পোজড। এখানে নিউট্রনটার ক্ষেত্রে কি হয়, নিউট্রনটা ইজ কম্পোজড অফ ওয়ান আপ কোয়ার্ক এন্ড টু ডাউন কোয়ার্ক। এই যে আপ কোয়ার্কটা লেখা হয়েছে, আপ কোয়ার্ক ক্যারিজ সাম চার্জ +2/3, এই ডাউন কোয়ার্ক গুলো প্রত্যেকটা -1/3 চার্জ ক্যারি করে। হ্যাঁ, কাজেই টোটাল চার্জটা দেখতে পাচ্ছ 0, কিন্তু যেহেতু এর কম্পোজিশন গুলো চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে সেই জন্য এখানে একটা ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট থাকে। তাহলে এই অরিজিন অফ ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট ইজ দি কোয়ার্কস। like the proton, it is also a spin half particle. হ্যাঁ, এটাও ফেরমিয়ন। কাজেই আমাদের যদি এরকম একটা নিউট্রন সিস্টেমের উপরে কোনো স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতে হয়, we need to apply the Fermi-Dirac statistics. And as I said that according to standard model of physics, neutron is a hadron, like proton. প্রোটনটাও একটা hadron আর নিউট্রনটাও একটা hadron। বাট আমরা পরে দেখব ইলেকট্রন belongs to other class। ইলেকট্রনটা হচ্ছে লেপটন। So a neutron is a hadron that is composed of one up quark and two down quarks. এই কিছু hadron মানে জিজ্ঞাসা কি আছে? বললেন? বলো। hadron মানে কি বললেন? মানে অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্স আমরা এই এলিমেন্টারি পার্টিকেলস গুলোকে ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি। কেমন? অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্স, স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্স দিয়ে বলবো না দাদা, স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্সে যদিও তোমার ফেরমিয়ন বোসন এইভাবে ক্লাসিফাই করা হয়, আমি জাস্ট এমনি এলিমেন্টারি পার্টিকেলের ক্লাসিফিকেশনের কথাই বলছি। হ্যাঁ, এলিমেন্টারি পার্টিকেলসের ক্লাসিফিকেশনের কথাই বলছি। ব্রডলি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লেপটনস, আর আরেকটা হচ্ছে হেড্রনস। তো কোনগুলোকে লেপটন বলবো, কোনগুলোকে হেড্রন বলবো? এই লেপটন বলতে সেই পার্টিকেল গুলোকে বোঝায় যারা স্ট্রং ইন্টারঅ্যাকশনে টেক পার্ট করে না। লেপটনস আর দি এলিমেন্টারি পার্টিকেলস which do not take part in strong interaction। তোমরা কি ইলেকট্রন পার্টিকেলটা, ইলেকট্রনের নাম শুনেছো? মিউ1 এর নাম কি শুনেছো কখনো? এইটার নাম শুনেছো? মিউ1, মিউ মাইনাস, একটা স্যার টাউ আছে না? হ্যাঁ, টাও আছে ঠিকই। হ্যাঁ, এইগুলো এবং এদের যে অ্যান্টি পার্টিকেলস অর্থাৎ পজিট্রন, মিউ প্লাস, টাও প্লাস, এইগুলো সব তোমার এই লেপটন ফ্যামিলির মধ্যে পড়ে। হ্যাঁ, এই পার্টিকেল গুলো কেউই স্ট্রং ইন্টারঅ্যাকশনে টেক পার্ট করে না। আরো কয়েকটা পার্টিকেল রয়েছে যেমন নিউট্রিনো। এই নিউট্রিনো গুলোর আবার ফ্লেভার ফ্লেভার আছে। আই মিন ইলেকট্রন তার নিউট্রিনো, হ্যাঁ, মিউ1 নিউট্রিনো, টাউ1 নিউট্রিনো, এবং এদের যে অ্যান্টি পার্টিকেল গুলো আর। হ্যাঁ, টোটাল এইরকম 12টা লেপটনস রয়েছে। অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড মডেল দেয়ার আর 12 সাচ লেপটনস। এরা স্ট্রং ইন্টারঅ্যাকশনে টেক পার্ট করে না। এইটা একটা ক্লাস। আর আরেকটা ক্লাস হচ্ছে হেড্রনস। হ্যাঁ, আরেকটা ক্লাস হচ্ছে হেড্রনস। একটু হোল্ড করো, আসছি। আরেকটা ক্লাস হচ্ছে হেড্রন। এই হেড্রন গুলো স্ট্রং ইন্টারঅ্যাকশনে টেক পার্ট করে। এরা উইক ইন্টারঅ্যাকশনেও টেক পার্ট করে বা স্ট্রং ইন্টারঅ্যাকশনেও টেক পার্ট করে। হ্যাঁ, এবং এরা রিলেটিভলি হেভিয়ার। ইলেকট্রন গুলো লাইটার পার্টিকেল, হেড্রন গুলো হেভিয়ার পার্টিকেল। হেড্রনেরও আবার ক্লাসিফিকেশন রয়েছে, পরে তোমরা দেখবে। একটা টাইপ হচ্ছে বেরিয়ন আর আরেকটা টাইপ হচ্ছে মেসন। হ্যাঁ, এই প্রোটন বা নিউট্রন এইগুলো হেড্রন ফ্যামিলি। আরো স্পেসিফিক্যালি বলতে হয় যে বিলং টু দি বেরিয়ন ফ্যামিলি। এটা এই বেরিয়ন গ্রুপের মধ্যে পড়ে। এই তোমাদের একটা চ্যাপ্টার আছে ইনফ্যাক্ট পরে 5th সেমিস্টারে, ডিএসসি হিসাবে নিউক্লিয়ার ফিজিক্সটাই তো আমাদের এখানে দেওয়া হয়, সেখানে এটা পড়বেই আর। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার মিউ1 এর লাইফ টাইম কয়েক মাইক্রোসেকেন্ড হয় না? হ্যাঁ, এইগুলো সব তোমার শর্ট লিভড। ইলেকট্রনটা বাদে এই নিউন খুব তাড়াতাড়ি ডিকে করে যায়। ঠিকই, এটা খুব মানে এইগুলো খুব শর্ট লিভ পার্টিকেল। টাওয়ানটাও শর্ট লিভ পার্টিকেল। ঠিকই বলছো। আর কিছু?
ঠিক আছে, প্রসিড করি। ইলেকট্রনটার কথা বলা যাক। ইলেকট্রনটা তো আমরা জানি এটা নিউক্লিয়াসের কনস্টিটিউয়েন্ট নয়, এটা অ্যাটমের কনস্টিটিউয়েন্ট। ইলেকট্রন ডাজ নট রিসাইড ইনসাইড দি নিউক্লিয়াস। ইট ওয়াজ ডিসকভার্ড in 1897. It is a lighter subatomic particle, lighter than the proton and neutron. এর মাস কত সেটাও দেখলাম, ইলেকট্রিক চার্জ ক্যারি করে এটা দেখেছি। এর একটা ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে যেটা ইজ সেম অ্যাজ দি বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটনের সাথে সমান। তারপর এর ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম হাফ। এদের মতোই নিউট্রন বা প্রোটনের মতোই এটাও কিন্তু একটা ফেরমিয়ন, এটাও কিন্তু স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা h+2। অর্থাৎ আমরা যদি এরকম ইলেকট্রনের ক্ষেত্রে কোনো স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতে চাই, we have to follow the Fermi-Dirac statistics. According to standard model of physics, as I said, electron belongs to the lepton class. It does not take part in strong interaction. এইগুলোই এলিমেন্টারি পার্টিকেলস গুলো, একটা বেসিক ইনফরমেশন বলতে পারো। এবার এখানে আমরা আনসার্টেনটি প্রিন্সিপালটা দিয়ে এক্সপ্লেন করতে পারবো যে ইলেকট্রনটা ট্রুলি নিউক্লিয়াসের ভিতরে থাকে না। বিটা ডিকে যখন হয়, বিটা ডিকের সময় আমরা দেখি যে নিউক্লিয়াস থেকে তোমার ইলেকট্রন ডিসইন্টিগ্রেট করে আসছে। হ্যাঁ, বিটা ডিকে এটা যদি পড়ে থাকো মনে আছে নিশ্চয়ই। ডিউরিং দি প্রসেস অফ বিটা ডিকে ইলেকট্রন এমিটস ফ্রম দি নিউক্লিয়াস। তাহলে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে ইলেকট্রনটা হয়তো নিউক্লিয়াসই ছিল, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট সো। ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারে না, ইলেকট্রনটা প্রডিউসড হয় ইন দি প্রসেস অফ বিটা ডিকে। বিটা ডিকে প্রসেসটাতেই এটা প্রডিউসড হয় এবং বেরিয়ে আসে। তো একটা নিউক্লিয়াস যে একটা ইলেকট্রন যে নিউক্লিয়াসের ভিতরে থাকে না, এইটাকে আমরা আর্গু করতে পারি, ইউজিং দি আনসার্টেনটি প্রিন্সিপাল। আনসার্টেনটি প্রিন্সিপাল তোমরা নিশ্চয়ই মোটামুটি ভাবে পড়েছো নাকি? কিছু কি আউটলাইন দেওয়ার দরকার আছে আনসার্টেনটি প্রিন্সিপালের? হ্যাঁ স্যার, ক্লাস 11 ছিল স্যার। পড়েছো, গুড, ওকে। অ্যাকর্ডিং টু আনসার্টেনটি প্রিন্সিপাল, যে কোনো একটা পার্টিকেলের পজিশন এবং মোমেন্টাম এই দুটোর সাইমালটেনিয়াস মেজারমেন্ট উইথ আরবিটারি প্রিসিশন ইজ নট পসিবল। আমি একটা পার্টিকেলের, একটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল, আই মিন একটা সাবঅ্যাটমিক পার্টিকেলের পজিশন এবং মোমেন্টামকে একই সাথে আরবিটারি প্রিসিশনে মেজার করতে চাইছি, বাট দ্যাট ইজ নট পসিবল। দেয়ার ইজ এ লিমিট। যদি পজিশন মেজারমেন্টের আনসার্টেনটি সাম ডেল এক্স হয়, মোমেন্টাম মেজারমেন্টের আনসার্টেনটি যদি ডেল পি হয়, তাহলে দি প্রোডাক্ট ক্যান নট বি স্মলার দ্যান h+2। এই প্রোডাক্টটা অবশ্যই h+2 এর থেকে বড় হতে হবে। এই তো এখন আমরা ধরে নিচ্ছি যে একটা নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন থাকতে পারে। ধরো এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসটা, এইটা নিউক্লিয়াস, এর ভিতরে একটা ইলেকট্রনের থাকা সম্ভব। যদি ইলেকট্রনটাই নিউক্লিয়াসের ভিতরে থাকে, হ্যাঁ, এবং ইলেকট্রনে যদি আমরা মানে তাহলে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের মধ্যে তো পাবো, তাই না? ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাহলে এর পজিশন মেজারমেন্টের যে আনসার্টেনটি সেইটা কত হওয়া উচিত? পজিশন মেজারমেন্টের যে আনসার্টেনটি তার ম্যাক্সিমাম ভ্যালুটা কি? নিশ্চয়ই এই নিউক্লিয়াসটার যে ডায়ামিটার তার থেকে তো বড় হবে না। এগ্রিড? নিউক্লিয়াসটার ভিতরে যদি ইলেকট্রন থাকে, হ্যাঁ, এই ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসের ভিতরে থাকে এবং এই ইলেকট্রনের যদি আমরা পজিশনটাকে মেজার করি, সেই মেজারমেন্টের আনসার্টেনটি কখনো নিউক্লিয়ার ডায়ামিটারের থেকে বড় হবে না। এটা তো এই জায়গাতেই রয়েছে না, তার মানে কি এর পজিশন মানে 2r এর মধ্যে কোথাও না কোথাও তো পাবোই। তাহলে ম্যাক্সিমাম আনসার্টেনটি ইন দি মেজারমেন্ট অফ ইটস পজিশন ইজ 2r হয়েছে। যদি পজিশন মেজারমেন্ট আনসার্টেনটিটা ম্যাক্সিমাম হয়, তাহলে মোমেন্টাম মেজারমেন্টের আনসার্টেনটিটা শুড বি মিনিমাম। অ্যাকর্ডিং টু দি প্রোডাক্ট রুল আমরা ধরেই নিচ্ছি যে এই প্রোডাক্টটা মিনিমাম ভ্যালু h+2। ডেল এক্সটা যদি ম্যাক্সিমাম হয়, ডেল পিটা মিনিমাম। ইভ্যালুয়েট দিস মোমেন্টাম মেজারমেন্টের আনসার্টেনটি কত? h+2 ইনটু ডেল এক্স ম্যাক্স হয়েছে। h এর ভ্যালুটাকে বসিয়ে দেওয়া হয়েছে। এটা তোমার রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ইউ নো। h এর ভ্যালুটা কি? 6.626 ইনটু 10⁻34। এটাকে 2π দিয়ে ভাগ করে দাও, হ্যাঁ, তাহলে h+টা পেয়ে যাবে 2 ইনটু ডেল এক্স ম্যাক্স। একটা নিউক্লিয়াসের যে তোমার নিউক্লিয়ার ডায়ামিটার সেটা কিরকম অর্ডারের হয়? ডায়ামিটার অফ এ নিউক্লিয়াস ইজ অফ দি অর্ডার অফ 10⁻14 মিটার। তো এটাকে নিউমেরিক্যালি ইভ্যালুয়েট করলে দেখতে পাচ্ছ যে মোমেন্টাম মেজারমেন্টের আনসার্টেনটি হবে এই রকম
5 into 10 to the power minus 21 kg meter per second। হ্যাঁ, এটাই মোমেন্টাম মেজারমেন্টের মিনিমাম আনসার্টেনটি। এখন আমি মোমেন্টামটাকে মেজার করছি, তার মিনিমাম পসিবল আনসার্টেনটি কত সেইটাকে আমরা এস্টিমেট করতে পারলাম। তো ন্যাচারালি যে কোয়ান্টিটিটাকে মেজার করছি তার ভ্যালুটা এই মিনিমাম যে আনসার্টেনটি তার থেকে তো কম হতে পারে না। একটা কোয়ান্টিটিকে আমরা মেজার করছি, হ্যাঁ, একটা কোয়ান্টিটিকে মেজার করছি, সেই মেজারমেন্টের যে আনসার্টেনটি, হ্যাঁ, সেইটা আমরা জানি। তাহলে যে কোয়ান্টিটিটাকে মেজার করছি সেই মেজারেবল কোয়ান্টিটিটার ভ্যালু তো তোমার এর থেকে কম হতে পারে না, রাইট? এটা থেকে কম হতে পারে না। তাহলে মিনিমাম মোমেন্টাম অফ দি ইলেকট্রন if it were found inside the nucleus would be of this order of magnitude। যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভিতরে থাকতো তাহলে তার মোমেন্টামটাকে অন্তত এইরকম কিছু একটা ভ্যালু হতে হতো। ওকে, এরকম কিছু একটা ভ্যালু হতে হতো, 5 into 10 to the power minus 21 kg meter per second। তাহলে এই মোমেন্টামের জন্য যদি আমরা কাইনেটিক এনার্জিটা ক্যালকুলেট করি, এটা কত হবে? The kinetic energy corresponding to this momentum is simply this p square by 2me। তুমি রিলেটিভিস্টিক ফর্মুলা কাজে লাগিয়ে করতে পারো, তাহলে আরো বড় হবে, কিন্তু এরকম ভাবে এস্টিমেট করতে পারো। দেখতে পাচ্ছ যে এটা অফ দি অর্ডার অফ 100 মেগা ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ আনসার্টেনটি প্রিন্সিপালটা ভ্যালিড ধরে নিয়ে এবং নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন আছে যদি ধরে নিই, তাহলে এই ইলেকট্রনটা কাইনেটিক এনার্জিটা এইরকম 100 মেগা ইলেকট্রন ভোল্ট অর্ডারের হতে হবে, মিনিমাম ভ্যালুটা এইরকম অর্ডারের হতে হবে। বাট বিটা ডিকের সময় আমরা যে ইলেকট্রনটাকে পাই, বিটা ডিকের সময় যে ইলেকট্রনকে দেখি তার কিন্তু এনার্জিটা এত বড় নয়। তার এনার্জি কিরকম অর্ডারের হয়? অনলি অফ দি অর্ডার অফ 1-2 মেগা ইলেকট্রন ভোল্ট অর ইভেন লেস দ্যান দ্যাট। কাজেই আমরা যেটা ধরেছিলাম সেটা ইজ নট ট্রু। ইলেকট্রনটা ক্যান নট রিসাইড ইনসাইড দি নিউক্লিয়াস। এরকম ভাবে আমরা আর্গুই করতে পারি। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম স্যার এখানে ডেল্টা এক্স ম্যাক্স এর ভ্যালুটা স্যার ফেমটোমিটার অর্ডার হবে, স্যার 10 to the minus 15 মিটার অর্ডার হবে স্যার। হ্যাঁ তাই তো করেছি, 10 to the power minus 15 মিটার, এটা -14 নিয়েছি। হ্যাঁ স্যার, 14 নিয়েছি। কেন 14 কেন নিয়েছি? এটা তোমার মানে ডায়ামিটার বলছো না? একটা নিউক্লিয়াসের ডায়ামিটার যদি দেখো, রেডিয়াসটা কিরকম অর্ডারের হয়, খুব খুব লাইটার নিউক্লিয়াস গুলোর ক্ষেত্রে এটা কিরকম হয়, 2-3 ফেমটোমিটার অর্ডারের হয়। কাজেই তার ডাবল করো 6 ফেমটোমিটার। হ্যাঁ, 5 ফেমটোমিটার বা 6 ফেমটোমিটার, এটাকে তুমি 10 to the power minus 14 মিটার তো বলতেই পারো। ও আচ্ছা আচ্ছা স্যার, অ্যাপ্রক্সিমেশন আছে। হ্যাঁ হ্যাঁ, মানে অফ দিস অর্ডার অফ ম্যাগনিটিউড। এটা কিন্তু আবার বলছি এস্টিমেশন, হ্যাঁ, আমরা এটাকে এস্টিমেট করছি। হ্যাঁ স্যার, ঠিক আছে, এটাকে এস্টিমেট করছি। এই এরকম ভাবে তাহলে আমরা আর্গু করতে পারি আর কি, যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভিতরে থাকে না। তবে থাকা সম্ভব নয় এইটাও কিন্তু জাস্টিফাইড আর কি। ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসের ভিতরে থাকতে হয় তাহলে নিশ্চয়ই একটা স্ট্রং ফোর্স কাজ করতে হবে, তাই না? যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভিতরে থাকে তাহলে নিশ্চয়ই একটা স্ট্রং ফোর্স কাজ করবে। তো সেই স্ট্রং ফোর্সে বা স্ট্রং ইন্টারঅ্যাকশনে তো ইলেকট্রন টেক পার্ট করে না, রাইট? স্ট্রং ইন্টারঅ্যাকশনে তো ইলেকট্রন টেক পার্ট করে না। কাজেই এটা তোমার সম্ভব নয় আর কি, যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভিতরে আছে, থাকতে পারে, এটা ফিজিক্যালিও এটা সম্ভব নয়। যদি থাকতে হয় তাহলে it has to take part in strong interaction, but we know that electron does not take part in strong interaction। এই ঠিক আছে। আচ্ছা, মলয় কি কিছু বলবে? রেজ হ্যান্ড দেখাচ্ছে নাকি? না স্যার, ওটা ভুল করে ট্যাপ হয়ে গেছিল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা, এইটাই আর কি। এখান থেকে আর্গু করতে পারবে যে একটা প্রোটন বা নিউট্রন এতে থাকে, নিউক্লিয়াসে থাকে। এখান থেকে আর্গু করতে পারবে, একদম একই রকম অ্যাপ্রোচ ফলো করে আর্গু করতে পারবে। হ্যাঁ স্যার, মোমেন্টামটা বার করে এনার্জি বার করলে ব্যাপারটা বোঝা যাবে। হ্যাঁ, কিরকম হবে বলো, কিরকম অর্ডারের হবে সেটা? স্যার কয়েক মেগা ইলেকট্রন ভোল্ট। না, দেখো ভালো করে এক্সপ্রেশনটা দেখো, এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবে, খুব সিম্পল। কিরকম অর্ডারের হবে? শুধুমাত্র কোন জায়গাতে তফাৎ হবে? মাসটাতে তফাৎ হবে, মাসটাতে তফাৎ হবে না। ইলেকট্রনের যে মাস রয়েছে তার পরিবর্তে কি হতো, এটা প্রোটন বা নিউট্রনের মাস।
এখন প্রোটন বা নিউট্রন এদের মাসটা তো তোমার অনেক বড়, রাফলি 2000 টাইমস লার্জার। কাজে প্রোটন বা নিউট্রনের জন্য তুমি যদি এটা ক্যালকুলেট করো সেটা কেমন অর্ডারের হবে, এটা অফ দি অর্ডার অফ কিলো ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, সেটা কিলো ইলেকট্রন ভোল্টের অর্ডারের হবে। সেটা কিন্তু ভেরি মাচ অ্যাকসেপ্টেবল না, প্রোটন বা নিউট্রনের এনার্জি কিলো ইলেকট্রন ভোল্ট অর্ডারে, সেটা অ্যাকসেপ্টেবল। বাট একটা ইলেকট্রনের এনার্জি এরকম 100 মেগা ইলেকট্রন ভোল্ট, সেটা নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল। এটাই। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা পরের স্লাইডটাতে যাই। দেখো কিছু টার্মিনোলজি এখানে ডিফাইন করা আছে। হ্যাঁ, নিউক্লিয়ার ফিজিক্সে ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় এইরকম কিছু টার্ম কে ডিফাইন করা আছে, যেমন নিউক্লিয়াইড। নিউক্লিয়াইড কথাটা তো খুব ফ্রিকোয়েন্ট আমাদের বলতে হবে। নিউক্লিয়াইড বলতে যে কোনো নিউক্লিয়ার স্পেসিসকে আমরা বুঝি। হ্যাঁ, এনি নিউক্লিয়ার স্পেসিস ইজ নিউক্লিয়াইড। নিউক্লিয়ন বলতে কি বোঝায়? নিউক্লিয়ন হচ্ছে তোমার প্রোটন বা নিউট্রন, এইগুলোকে নিউক্লিয়ন বলা হয়। হ্যাঁ, নিউক্লিয়াসের যে কনস্টিটিউয়েন্ট সেইগুলোকে আমরা নিউক্লিয়ন বলে থাকি। রেডিও নিউক্লিয়াইড নামটা শুনেই বুঝতে পারছো, কোন একটা নিউক্লিয়াস যদি রেডিও অ্যাক্টিভ হয়, কোন নিউক্লিয়াস যদি রেডিও অ্যাক্টিভিটি এক্সিবিট করে, তাহলে সেইগুলোকে আমরা রেডিও নিউক্লিয়াইড বলে থাকি। যেমন তোমার ইউরেনিয়াম 235, রেডিয়াম 222, এটসেট্রা। আইসোটোপ বলতে কি বোঝায়? ফিউ নিউক্লিয়াইডস হ্যাভিং সেম জেড, অক্সিজেন 16, 17, 18, এদের সববারই জেড ভ্যালুটা সমান, অ্যাটমিক নাম্বারটা সমান, বাট মাস নাম্বারটা ডিফারেন্ট। আইসোটোন বলতে কি বোঝায়? সেভারেল নিউক্লিয়াইডস উইথ সেম এন, মাস নাম্বারটা ন্যাচারালি ডিফারেন্ট। অর্থাৎ সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24 যেমন দেখানো হয়েছে। সোডিয়াম 23 কতগুলো নিউট্রন আছে? 12টা নিউট্রন। ম্যাগনেসিয়াম 24, এখানে 12টা নিউট্রন। সো দে আর আইসোটোনস। আইসোবার বলতে কি বোঝায়? নিউক্লিয়াইডস উইথ সেম এ, মাস নাম্বারটা একই রকম হবে। সাম অফ দি প্রোটন নাম্বার এন্ড নিউট্রন নাম্বার উইল বি দি সেম। আর্গন 40, পটাশিয়াম 40, ক্যালসিয়াম 40, এটসেট্রা। এবার তোমার আরো কিছু টার্ম। মিরার নিউক্লিয়াই, আগেরগুলো তো মোটামুটি সবাই শুনেছো, এইগুলো রাজা শোনোনি হয়তো। মিরার নিউক্লিয়াই বলতে কি বোঝায়? মিরার নিউক্লিয়াই বলতে আমরা পেয়ার অফ আইসোবারিক নিউক্লিয়াইকে বুঝে থাকি, যাদের প্রোটন এবং নিউট্রন নাম্বার গুলো ইন্টারচেঞ্জ। প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার ইন্টারচেঞ্জ। কনসিডার ফর এক্সাম্পল, এখানে যেমন দেখানো হয়েছে বোরন 11। বোরন 11-এ কতগুলো প্রোটন আছে? 5টা। নিউট্রন কটা আছে? 6টা। কার্বন 11-এ কতগুলো প্রোটন আছে? 6টা। নিউট্রন আছে 5টা। তাহলে দেখতে পাচ্ছ এই যে পেয়ার অফ নিউক্লিয়াই, এদের প্রোটন নাম্বার এবং নিউট্রন নাম্বার ইন্টারচেঞ্জ। তাহলে ওয়ান ইজ কল্ড দি, মানে দে আর কল্ড দি মিরার নিউক্লিয়াই। এইগুলোকে আমরা মিরার নিউক্লিয়াই বলে থাকি। আইসোডায়াফিয়ার কি? সেম ডিফারেন্স বিটুইন জেড এন্ড এন। এই যে দুটো নিউক্লিয়াসকে দেখানো হয়েছে, এই দুটো নিউক্লিয়াসে এখানে তোমার জেড কত? এখানে জেড হচ্ছে তোমার 19, এর ক্ষেত্রে 20, আর এখানে তোমার এনটা কত? এনটা হচ্ছে 19, আর এটা কত? 20। তাহলে দেখতে পাচ্ছ যে নিউট্রন নাম্বার, এই দুটো নিউট্রন প্রোটন নাম্বারের ডিফারেন্স যা, এরও ডিফারেন্সটা একই রকম। তাহলে এইগুলোকে আমরা আইসোডায়াফিয়ার বলি। আরেকটা টার্ম আইসোমার, এটা হয়তো কেমিস্ট্রিতে তোমরা শুনে থাকতে পারো। নিউক্লিয়াসের ক্ষেত্রে এইরকম আইসোমেরিক নিউক্লিয়াস বলতে আমরা যেটা বুঝি সেটা এইরকম, যে মানে একটা টাইপেরই নিউক্লিয়াস আর কি, ডেফিনাইট নিউক্লিয়াস, কিন্তু এর এনার্জি স্টেটটা যদি আলাদা হয়। সে ফর এক্সাম্পল C13 গ্রাউন্ড স্টেটে আছে, আর আরেকটা নিউক্লিয়াস C13 সেইটা ধরো এক্সাইটেড স্টেটে আছে। এক্সাইটেড স্টেটটাকে আমরা সাধারণভাবে এইরকম স্টার সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। তো এই যে দুটো নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াসকে আমরা আইসোমার বলবো, মানে C13 স্টার, এইটা আইসোমারিক স্টেট অফ C13। এইরকম কিছু টার্মিনোলজি আমাদের কাজে লাগবে বিভিন্ন জায়গায়। নেক্সট, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি কথাটা কি শুনেছো আগে কোথাও? বাইন্ডিং এনার্জি বলো কেউ। বাইন্ডিং এনার্জি কথাটা শুনেছো আগে? কোন কনটেক্সটে শুনেছো বাইন্ডিং এনার্জি? কোন কনটেক্সটে শুনেছো? কোন কনটেক্সটে শুনেছো বাইন্ডিং এনার্জি? যখন ওই প্রোটন নিউট্রনকে যখন আলাদাভাবে রাখা হয়, আর যখন প্রোটন নিউক্লিয়াসে বাইন্ড করে রাখার যে মানে সাফিসিয়েন্ট এনার্জিটা, তোমরা নিউক্লিয়াসের রেসপেক্টই শুনেছো তাই তো? নিউক্লিয়াসের কনটেক্সটই শুনেছো এটা। আচ্ছা,
হ্যাঁ স্যার। আমি যেটা বলছি যে নিউক্লিয়াস ছাড়া আর অন্য কোনো জায়গাতে বাইন্ডিং এনার্জি শুনেছো? নিউক্লিয়াস ছাড়া আর কোথাও বাইন্ডিং এনার্জি কনসেপ্ট পেয়েছো কোথাও? জেনারেল কনসেপ্ট কিন্তু এটা। অ্যাটমের বাইন্ডিং এনার্জির কনসেপ্ট পাওনি? অ্যাটমের বাইন্ডিং এনার্জি কনসেপ্ট পাওনি? অ্যাটমের বাইন্ডিং এনার্জি মনে করছে না? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওই তো ইলেকট্রন প্রোটন আর নিউট্রন একসঙ্গে রাখা, ওটাই তো স্যার। না, ইলেকট্রন প্রোটন নিউট্রনকে একসঙ্গে কি করে? আচ্ছা, অ্যাটমের মধ্যে তোমার নিউক্লিয়াস আলাদা, ইলেকট্রন আলাদা। ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি পড়েছো তো? হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি কত গ্রাউন্ড স্টেটে? 13.6, রাইট? হ্যাঁ স্যার 13.6। 13 ইলেকট্রন যদি আমি কোন একটা হাইড্রোজেন অ্যাটম ধরো গ্রাউন্ড স্টেটে রয়েছে, আমরা যদি এখানে 13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি সাপ্লাই করতে পারি, তাহলে ইট উইল বি কনভার্টেড ইনটু হাইড্রোজেন প্লাস, ইলেকট্রনটা আনবাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, এছাড়াও তোমরা ক্লাসিক্যাল এর কথা ভাবো, ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে ভাবো, কোনো প্ল্যানেটের বাইন্ডিং এনার্জি, কোনো স্যাটেলাইটের বাইন্ডিং এনার্জি পড়েছো না? বাইন্ডিং এনার্জি এটা তো খুব জেনারেল একটা কনসেপ্ট। whenever we have a bound system we have the concept of binding energy। তাহলে বাউন্ড সিস্টেম বলতে কি বুঝি আমরা? বাউন্ড সিস্টেম কি? ক্লাসিক্যাল মেকানিক্সে পড়ে এসেছো কিন্তু এগুলো সব। বাউন্ড সিস্টেম বলতে কি বোঝায়? হোয়াট ইজ এ বাউন্ড সিস্টেম? যদি কোনো একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, পার্টিকেলের যে এনার্জি এইটা যদি নেগেটিভ হয়, পার্টিকেলের টোটাল এনার্জিটাকে যদি আমরা নেগেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, মানে একটা অ্যাট্রাকটিভ ফোর্সের আন্ডারে যে স্টেটটা, সেটাই বেসিক্যালি বাউন্ড স্টেট। হ্যাঁ, তোমার ধরো প্ল্যানেট বা স্যাটেলাইটের যে মোশন, এখানে কি অ্যাট্রাকটিভ গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে, কাজে এটা কি একটা বাউন্ড স্টেট। ঠিক একই রকম ভাবে অ্যাটমের মধ্যে যখন ইলেকট্রনটাকে দেখছো, কুলম্ব ফোর্স এক্সিস্ট বিটুইন দি নিউক্লিয়াস এন্ড দি ইলেকট্রন। হ্যাঁ, এই ফোর্সটা কি? নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে ফোর্সটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স। কাজেই এটাও কি তোমার তাহলে একটা বাউন্ড স্টেটকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এবার যদি আমরা নিউক্লিয়াসে আসি, নিউক্লিয়াসেও কিন্তু একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। সেটা তো খুব অবভিয়াস না? নিউক্লিয়াসের সাইজই যদি এইরকম 10⁻⁻15 মিটারের অর্ডারের হয়, নিউক্লিয়াসের সাইজটাই যদি 10⁻⁻15 মিটার অর্ডারের হয়, তাহলে নিশ্চয়ই এখানে তোমার একটা ক্লোজ প্যাকিং রয়েছে। হ্যাঁ, এই নিউক্লিয়ন গুলোর কনস্টিটিউয়েন্ট গুলোর মধ্যে একটা স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। তার মানে কি এটা একটা বাউন্ড স্টেট। In any bound state there will be some binding energy। তাহলে how is the binding energy of a bound system defined? একটা বাউন্ড সিস্টেমে বাইন্ডিং এনার্জিকে তাহলে কিভাবে ডিফাইন করতে পারি বলো? একটা বাউন্ড সিস্টেমে বাইন্ডিং এনার্জিটাকে কিভাবে ডিফাইন করা যায়? আচ্ছা, না মাথায় আনতে একটা বাউন্ড সিস্টেমে বাইন্ডিং এনার্জিকে কিভাবে ডিফাইন করতে পারি? যদি এই সিস্টেমটা যে বাউন্ড স্টেটে রয়েছে, এইটাকে যদি আনবাউন্ড স্টেটে নিয়ে যেতে হয়, বাউন্ড স্টেট থেকে আনবাউন্ড স্টেটে যদি নিয়ে যেতে হয়, যে এনার্জি সাপ্লাই করতে হবে সেটাই বেসিক্যালি বাইন্ডিং এনার্জি। এই যে ইলেকট্রনের কথা বলছিলাম হাইড্রোজেন অ্যাটমে যে ইলেকট্রনটার কথা বলছিলাম, এই ইলেকট্রনটাকে যদি আমরা আনবাউন্ড স্টেটে নিয়ে চলে যাই, হাইড্রোজেন অ্যাটম থেকে যদি বের করে দিই, তাহলে যে এনার্জিটা দিতে হবে সেটাই কি বাইন্ডিং এনার্জি। সেটাকে তোমরা অন্য নামে বলে এসেছো, আয়নাইজেশন পোটেনশিয়াল বলে জেনেছো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই এটা আয়নাইজেশন পোটেনশিয়াল হিসেবে জেনে এসেছো, কিন্তু আইডিয়াটা তো সেটাই যে তুমি ইলেকট্রনটাকে বাউন্ড স্টেট থেকে আনবাউন্ড স্টেটে নিয়ে যাচ্ছ, মিনিমাম এনার্জি কতটা দিতে হবে সেটাই বাইন্ডিং এনার্জি। এখানেও তাই, যে ইউ হ্যাভ এ নিউক্লিয়াস containing n number of protons, z number of protons and n number of neutrons। তোমার একটা নিউক্লিয়াস আছে যেখানে তোমার z সংখ্যক প্রোটন, n সংখ্যক নিউট্রন আছে, they are in bound state। now you want to make it unbound।
ইউ ওয়ান্ট টু মেক দি সিস্টেম আনবাউন্ড, অর্থাৎ এই জেড সংখ্যক প্রোটন এবং এন সংখ্যক নিউট্রনকে কমপ্লিটলি ফ্রি করে দিতে চাইছো, তাদেরকে ইনফাইনাইটলি দূরে সরিয়ে নিয়ে চলে যাচ্ছ, তাহলে মিনিমাম কতটা এনার্জি দিতে হবে, সেটাই হচ্ছে বাইন্ডিং এনার্জি ডেফিনিশন। এটাই বাইন্ডিং এনার্জি ডেফিনিশন। যদি তুমি সিস্টেমটাকে বাউন্ড স্টেট থেকে আনবাউন্ড স্টেটে নিয়ে যেতে চাও, ইউ হ্যাভ টু সাপ্লাই এনার্জি ইকুয়াল টু দি বাইন্ডিং এনার্জি। অন দি আদার হ্যান্ড, যদি সিস্টেমের ফরমেশন হয় আনবাউন্ড স্টেট থেকে যদি বাউন্ড স্টেটে আসে, তাহলে দ্যাট মাস অফ এনার্জি উইল বি ইভলভ। আমার ধরো জেড সংখ্যক প্রোটন আর এন সংখ্যক নিউট্রন কমপ্লিটলি ফ্রি স্টেটে ছিল, এবার আমি তাদেরকে অ্যাসেম্বল করলাম এন্ড আই ফর্ম এ নিউক্লিয়াস, আই ফর্ম এ বাউন্ড স্টেট। যে এনার্জিটা ইভলভ হবে দ্যাট অ্যাকাউন্টস ফর দি বাইন্ডিং এনার্জি, সেটাই বাইন্ডিং এনার্জির সাথে সমান। এই এরকম স্যার। ভাবে আমরা তাহলে নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জিকে ডিফাইন করতে পারি। ইয়েস, বলো। হ্যাঁ স্যার, বলছিলাম কি ওই ক্লাসিক্যাল মেকানিক্সে যখন ওই পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনের যে গ্রাফটা পড়েছিলাম, ওই এনার্জি ডিস্ট্রিবিউশনের যে গ্রাফটা, ওখানে স্যার মানে একদম মিনিমাম পয়েন্টে সার্কুলার অরবিট হচ্ছিল, মানে এনার্জি যখন নেগেটিভ মানে 0 থেকে কম। এবার তারপরে স্যার আস্তে আস্তে বাড়াচ্ছিল, ওটা ইলিপ্টিক্যাল অরবিট হয়ে গেল, তারপর ওটা প্যারাবোলিক আর হাইপারবোলিক, তখন আনবাউন্ড হয়ে যাচ্ছে। মানে ওইখানে এই ব্যাপারটার সঙ্গে রিলেট করতে পারবো? আরেকবার বলো প্যারাবোলিক কেন হবে? তোমার সেটা এনার্জির কথা বলছো? এনার্জি, হ্যাঁ 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 হ্যাঁ, সেটা তো ঠিকই। বা আরেকটা তুমি এফেক্টিভ পটেনশিয়াল দিয়ে বললে বোধহয় আরেকটা আমি খুশি হতাম। হ্যাঁ, ওই এফেক্টিভ পটেনশিয়ালের কথাই স্যার বলছিলাম, ওই এফেক্টিভ পটেনশিয়ালের গ্রাফটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই গ্রাফটার কথাই বলছিলাম। এটা কি তোমার একটা বাউন্ড স্টেটকে রিপ্রেজেন্ট করছে, রাইট? একদম মিনিমাম পয়েন্টে সার্কুলার অরবিট হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার কি একটা বাউন্ড স্টেটকে রিপ্রেজেন্ট করছে। এইরকম ধরনের পটেনশিয়াল, এফেক্টিভ পটেনশিয়াল যদি এরকম হয়, আই মিন তুমি যদি এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল আর সেন্ট্রিফিউগাল পটেনশিয়ালের সাম নাও, বা কুলম্ব পটেনশিয়াল এবং সেন্ট্রিফিউগাল পটেনশিয়ালের সাম নাও, তাহলে কি এরকম ধরনের একটা জিনিস হবে। যত তোমার এটা বাড়াচ্ছ, সেন্ট্রিফিউগাল পটেনশিয়ালটা যত বাড়ছে, তত কি এই ডিপটা তত কমতে থাকছে। হ্যাঁ, এই ডিপটা তত কমতে থাকছে। তারপরে কি এই যে স্টেটটা চলে এলো, এই স্টেটটা কিন্তু তোমার আনবাউন্ড স্টেট। হ্যাঁ, এইটা তোমার আনবাউন্ড স্টেট চলে এলো। বাট তার নিচে যে স্টেট গুলোকে দেখালাম, এগুলো সব বাউন্ড স্টেটকে রিপ্রেজেন্ট করছে। এটাই তো নিউক্লিয়াসটা কি তাহলে একটা তোমার বাউন্ড স্টেটের এক্সাম্পল। নিউক্লিয়াসে তোমার জেড সংখ্যক প্রোটন, এন সংখ্যক নিউট্রন আছে, এটা একটা বাউন্ড স্টেটকে রিপ্রেজেন্ট করছে। যদি তুমি কমপ্লিটলি ফ্রি করতে চাও, যে পরিমাণ এনার্জি দিতে হবে সেটাই হচ্ছে তোমার বাইন্ডিং এনার্জি। এই ঠিক আছে। বা আমি এই যে উল্টো ভাবে মানে অন্যভাবে বলছিলাম, যে তোমার যদি এইরকম ভাবে আমি ভাবতাম যে জেড সংখ্যক প্রোটন এবং এন সংখ্যক নিউট্রন এরা কমপ্লিটলি ফ্রি ছিল, ইনফাইনাইট ডিস্টেন্স অ্যাপার্ট ছিল, এবার এদেরকে আমি অ্যাসেম্বল করছি, করে একটা নিউক্লিয়াস ফর্ম করছি, তাহলে এই একই রকম এনার্জি ইভলভ হবে। যে এনার্জিটা ইভলভ হবে সেটা কি আমরা তাহলে বাইন্ডিং এনার্জি বলতে পারি। তো কিভাবে এই এনার্জিটা কে করতে পারি, অ্যাকাউন্ট করতে পারি কিভাবে? হোয়াট ইজ দি সোর্স অফ দিস এনার্জি? সোর্সটা হচ্ছে কিন্তু মাস। হ্যাঁ, সোর্সটা হচ্ছে মাস। মাস ইজ দি সোর্স অফ দিস বাইন্ডিং এনার্জি। অর্থাৎ এই জেড প্রোটন, এন নিউট্রন যখন ইনফাইনাইট ডিস্টেন্সে ছিল, এদের কম্বাইন্ড মাস আমরা যা পাবো ইন দি বাউন্ড স্টেট, নিউক্লিয়াসে থাকাকালীন এদের কম্বাইন্ড মাসটা কিন্তু তার থেকে কিছুটা কম হবে। যতটুকু কম হবে সেটাই অ্যাকাউন্টস ফর দি বাইন্ডিং এনার্জি। হ্যাঁ, সেই জিনিসটাই বাইন্ডিং এনার্জির হিসাব দেয়। The source of nuclear energy is the mass of its constituents. While formation of the nucleus, a part of the mass of nucleus gets converted into energy. এই যে একটা নিউক্লিয়াসের মাসকে যদি আমরা মেজার করি, হ্যাঁ, আর মানে একটা নিউক্লিয়াসের ধরো মাসকে মেজার করছি, যে নিউক্লিয়াসে তোমার এন সংখ্যক নিউট্রন, জেড সংখ্যক প্রোটন আছে, সেইটাকে মেজার করছি, দেখতে পাবো যে এইটা কিন্তু জেড সংখ্যক প্রোটন আর এন সংখ্যক যে নিউট্রন তাদের কম্বাইন মাসের থেকে কম। এই ডিফারেন্সটাকে বাইন্ডিং এনার্জি বলা হয়। ডেল এম এটা কত? ডেল এম মাস ডিফারেন্সটা কত? মাস ডিফারেন্স হচ্ছে জেড ইন্টু এমপি প্লাস এন ইন্টু এম এন মাইনাস এম এন এজেড। এমপি ইজ দি মাস অফ এ ফ্রি প্রোটন, এম এন ইজ দি মাস অফ এ ফ্রি নিউট্রন, আর এন এজেড যেটা সেটা হচ্ছে ওই সেই নিউক্লিয়াসটার মাস যেখানে তোমার জেড সংখ্যক প্রোটন, এন সংখ্যক নিউট্রন আছে। এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি। হ্যাঁ, কিরকম? এই যে নিউক্লিয়ার মাস, সাধারণভাবে আমরা যখন মেজারমেন্ট করি, আমরা তো ডিরেক্ট এই নিউক্লিয়ার মাসটাকে মেজার করতে পারি না, রাদার উই ক্যান মেজার দি অ্যাটমিক মাস। আমরা অ্যাটমিক মাসটাকে মেজার করতে পারি, নিউক্লিয়ার মাসটাকে তো ডিরেক্টলি মেজার করতে পারি না। তো অ্যাটমিক মাসের সাথে নিউক্লিয়ার মাসের তফাৎটা কোথায়?
আমরা যদি মেজার্ড অ্যাটমিক মাস থেকে জেড সংখ্যক ইলেকট্রনের মাসকে বাদ দিয়ে দিই তাহলে আমরা নিউক্লিয়ার মাসটা পেয়ে যাব। সেই জন্য এইরকম ভাবে ইন টার্মস অফ অ্যাটমিক মাস এটাকে ডিফাইন করা হচ্ছে। দেখো mn az সমান অ্যাটমিক মাস মাইনাস জেড টাইমস দি মাস অফ ইলেকট্রন। ওকে, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, তাহলে কি হয়ে গেল জেড ইন্টু প্লাস জেড ইন্টু এমই। এরকম ভাবে আমি লিখে নিলাম, এমপির সাথে এমিটাকে যোগ করলাম। এমপি প্লাস এমই মানে কি বোঝাচ্ছে? এটা একটা হাইড্রোজেন অ্যাটমের মাস। একটা হাইড্রোজেন অ্যাটমে একটা প্রোটন আছে একটা ইলেকট্রন রয়েছে, এই কম্বাইন্ড মাসটাই কি হাইড্রোজেন অ্যাটমের মাস। তাহলে এই ডেল এম মাস ডিফারেন্সটাকে এরকম ভাবেও বলা যেতে পারতো, জেড টাইমস দি মাস অফ এ হাইড্রোজেন অ্যাটম প্লাস n টাইমস দি মাস অফ এ নিউট্রন মাইনাস দি অ্যাটমিক মাস। এই তো এই ডেল এম এর করেসপন্ডিং ন্যাচারালি বুঝতে পারছো ডেল এমটা কি অলওয়েজ পজিটিভ। হ্যাঁ, ডেল এমটা অলওয়েজ পজিটিভ। ডেল এম এই মাসটার করেসপন্ডিং যে এনার্জিটা সেটাই হচ্ছে বাইন্ডিং এনার্জি। অর্থাৎ ডেল এমটাকে যদি সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ডেল এমটাকে সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা বাইন্ডিং এনার্জি কত এইটা পেয়ে যাব। এই বাইন্ডিং এনার্জি থেকে নিউক্লিয়াসের স্টেবিলিটির কি কোনো আইডিয়া পাওয়া যেতে পারে? একটা নিউক্লিয়াস কতটা স্টেবল, একটা নিউক্লিয়াস কতটা স্টেবল, হ্যাঁ, সেই আইডিয়া কি আমরা বাইন্ডিং এনার্জি ভ্যালুটা থেকে পেতে পারি কোনোভাবে? কেউ বলো। যার যত স্যার বেশি এনার্জি হবে সেটা বেশি আনস্টেবল হবে বেশি। বলো। যার যার বেশি এনার্জি হবে সে তত আনস্টেবল বেশি হবে। কেন বাইন্ডিং এনার্জি বলছো তো, আনস্টেবল কি করে হবে? আচ্ছা, বাইন্ডিং এনার্জির জন্য বাইন্ডিং বড় হয় তাহলে তো তার স্টেবিলিটি ভালো হয়। স্টেবিলিটি বেড়ে যাবে। হ্যাঁ, স্টেবিলিটি বেড়ে যাবে বাইন্ডিং এনার্জির জন্য। আমি অপোজিটটা বলছিলাম, টোটাল এনার্জি। তাহলে বাইন্ডিং এনার্জি বেশি মানে তার স্টেবিলিটি বেশি, সেটা কিন্তু সব সময় নয়। একটা নিউক্লিয়াসের স্টেবিলিটি কত হবে এটা কিন্তু শুধুমাত্র বাইন্ডিং এনার্জিটা ডিটারমাইন করে না। রাদার এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে টার্মটা সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এক একটা নিউক্লিয়ন পিছু কতটা এনার্জি সেইটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জিনিসটাকে আমরা বাইন্ডিং ফ্র্যাকশন বলে থাকি। হ্যাঁ, কোনো নিউক্লিয়াসের বাইন্ডিং ফ্র্যাকশন যত বড় হবে নিউক্লিয়াসটা স্টেবিলিটিটা তত ভালো হবে। আমরা দেখবো যে এখান দেখবো আর কি যে যত তোমার মাস নাম্বারটা বাড়ছে বাইন্ডিং এনার্জিটা বাড়ছে, দ্যাট ইজ কোয়াইট অবভিয়াস, বাট দ্যাট ডাজ নট ইমপ্লাই যে উইথ ইনক্রিজ ইন মাস নাম্বার the stability increases. The stability is determined by the binding energy per nucleon. একটা নিউক্লিয়াস কতটা স্টেবল। আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে। রাইট। হ্যালো। হ্যাঁ স্যার, এখন বেটার কিছু এখন better। এখন স্যার ঠিক আছে। এখন better। টেম্পোরারি ডিসরাপশন। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমরা দেখবো যে মাস নাম্বারটা যদি বাড়ে তাহলে এটা অবভিয়াস যে বাইন্ডিং এনার্জিটা বাড়বে। হ্যাঁ, আই মিন হিলিয়ামের যে বাইন্ডিং এনার্জি, হিলিয়ামের বাইন্ডিং এনার্জিটা লিথিয়ামের বাইন্ডিং এনার্জি, সরি ভুল বলছি, হিলিয়াম, আচ্ছা আয়রনের বলি না, আয়রন, হ্যাঁ এটা দিয়ে বলি, আয়রন 56 আর ইউরেনিয়াম 235। ঠিক আছে, আয়রন 56 আর ইউরেনিয়াম 235, এটা কোয়াইট অবভিয়াস যে ইউরেনিয়াম 235 এর বাইন্ডিং এনার্জি আয়রন 56 এর থেকে অনেক বেশি। আয়রন 56 এর বাইন্ডিং এনার্জি থেকে ইউরেনিয়ামের বাইন্ডিং এনার্জি অনেক বেশি, এটা কোয়াইট অবভিয়াস, আমরা পরে দেখবো আর কি ক্যালকুলেশন করে। হ্যাঁ, বাট আমরা জানি যে ইউরেনিয়াম 235 is radioactive, that is it is not so much stable, rather it is unstable element. হ্যাঁ, but iron 56 is very stable element, এটা খুব স্টেবল একটা নিউক্লিয়াস। তাহলে স্টেবিলিটি is determined not by the total binding energy, rather it is determined by the binding energy per nucleon. এক একটা নিউক্লিয়নের জন্য বাইন্ডিং এনার্জি কত সেইটা দ্বারা ডিটারমাইন্ড। বাইন্ডিং ফ্র্যাকশন বলা হয় এই টার্মটাকে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এটাকে আমরা বাইন্ডিং ফ্র্যাকশন বলি। ভ্যালুটা কত? z into mh plus n into mn minus m of az that divided by a, এটা কি আমরা বাইন্ডিং ফ্র্যাকশন বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা এইরকম মেগা ইলেকট্রন ভোল্ট ইউনিটে এক্সপ্রেস করতেই পারি। হ্যাঁ, মানে সি স্কোয়ার গুলোকে ড্রপ করে দিয়ে, এখানে সি স্কোয়ারটাকে ড্রপ করে দিয়ে মাসগুলোকে মেগা ইলেকট্রন ভোল্ট ইউনিটে এক্সপ্রেস করতে পারি, এফবিটাকে বলতে পারি মেগা ইলেকট্রন ভোল্ট এই ইউনিটে।
আমার মনে হয় এখান পর্যন্তই থাক, হ্যাঁ, মাস ডিফেক্টটা পরের দিনকে করবো, পর্যন্তই থাক, পরের দিনকে আবার কন্টিনিউ করবো। চলো, তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো। স্যার বলো। বলছি স্যার, আমরা যে কোনো স্যার মাস হিসেবে যেটা ধরি সেটা জন্য স্যার কার্বন অ্যাটম থেকে স্যার কার্বন অ্যাটমের ওটাকে ধরে স্যার করা হয় 1/12, ওটাকে ধরে করা হয়। কিন্তু আমি যদি স্যার অক্সিজেন কিংবা হ্যাঁ, নাইট্রোজেন, হতেই পারে কার্বনের ক্ষেত্রে যেটা হয় C12, মানে কার্বনের যে মানে এই C12 এইটার ন্যাচারাল অ্যাবান্ডেন্সটা অনেক বেশি, হ্যাঁ, নেচারে এটাকে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় অ্যাজ কম্পেয়ার টু আদার আইসোটোপ, সেই জন্য মেনলি এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে নেওয়া হয়। বাট দেয়ার আর আদার ইউনিট, ইউ হ্যাভ হার্ড প্রবাবলি অ্যাটমিক মাস ইউনিট, AMU, শুনেছো কি? কেমিস্ট্রির লোকজনরা ইউজ করে AMU, অ্যাটমিক মাস ইউনিট। হ্যাঁ, এই অ্যাটমিক মাস ইউনিটটা কিন্তু তোমার সেখানে তোমার অক্সিজেন 16টাকে স্ট্যান্ডার্ড নেওয়া হয়। ইউনিফাইড মাস ইউনিটে তোমার কার্বন 12টাকে স্ট্যান্ডার্ড নেওয়া হচ্ছে, বাট অ্যাটমিক মাস ইউনিটে অক্সিজেন 16 এই আইসোটোপের মাসটাকে স্ট্যান্ডার্ড মাস নেওয়া হয়। ঠিক। আচ্ছা হ্যাঁ স্যার, ওকে স্যার। হ্যাঁ, বলো। স্যার বলছিলাম স্যার, বাইন্ডিং এনার্জি কি নিউক্লিয়ার ফোর্স তৈরির কারণ? বাইন্ডিং এনার্জি নিউক্লিয়ার ফোর্স তৈরির কারণ নয়, রাদার উল্টোটা বলবো আর কি, মানে নিউক্লিয়ার ফোর্স ইজ দি অরিজিন, বাইন্ডিং এনার্জি ইজ দি এফেক্ট বলতে পারো। আচ্ছা আচ্ছা স্যার। ইন্টারঅ্যাকশনটাকে, এবার ইন্টারঅ্যাকশনকে আমরা এনার্জি দিয়েও ডিফাইন করতে পারি, ফোর্স দিয়েও ডিফাইন করতে পারি, ঠিক আছে, ইন্টার রিলেটেড। ঠিক আছে, নিউক্লিয়ার ফোর্সের প্রপার্টি আমরা পরে দেখবো, হ্যাঁ, স্টাডি করবো ইন ডিটেল। স্যার বলছি আজকের ক্লাসটা তাহলে 10টার সময় হবে? আমি সামনের দিকে কনফার্ম করি, সোমবারে কনফার্ম করি তোমাদেরকে, হ্যাঁ। আচ্ছা স্যার। সোমবারে যেমন শিডিউল আছে সেরকমই হবে, 11টা থেকে। সোমবার দিনে কথা বলে কনফার্ম করছি, ওকে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও এরকম যেমন ভাবে